差点就撞到我了。不哭，姐姐不疼。আমার নাম জিয়াংচি। আমি সারাক্ষণ কাজ করতে পছন্দ করি। কাজ ছাড়া আমার লাইফে আর কোনো কিছুই নেই। আমি একটি কোম্পানির ম্যানেজার। এইভাবেই আমাদের নায়িকা আমাদের কাছে তার পরিচয় দিচ্ছিল। জিয়াংশু বলে আমি এই কোম্পানির ম্যানেজার। জিয়াংশি আজ অনেক খুশি ছিল আর খুব চিন্তিতও ছিল। সারা বছর যারা ভালো কাজ করেছে তাদেরকে আজ প্রমোশন দেওয়া হবে। তখন কলিগরা কথা বলছিল আবারও না দুই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আসলে বোনেদের মধ্যে কেন ঝগড়া হবে এটা এখন আমাদের আর বলা হয় না। চলে আসুন আমরা আমাদের নায়ককে দেখে আসি। আমাদের নায়ক হচ্ছে ডক্টর, নাম হচ্ছে লিনিয়ান। সে তার কাজে একদমই দক্ষ আর একদম সৎ একজন মানুষ। সে তার কাজ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। সে বেশি কথা বলতো না আর বেশি কথা বলা লোকদেরও পছন্দ করতো না। এখানে তার সিনিয়র ডক্টর তাকে বকাচকা করে বলে যে তোমার পেশেন্ট কেন এখনও চিকিৎসা করাচ্ছে না। ও যদি চিকিৎসা না করায় তাহলে তো ওর অনেক ক্ষতি হয়ে যাবে। সে থাইরয়েডের একদম লাস্ট স্টেজে আছে, তাকে তাই দ্রুত অপারেশনটি করে নিতে হবে। এই বিষয়টি নিয়ে লিনিয়ান অনেক চিন্তায় থাকে। সে বারবার তার পেশেন্টটিকে কল করতে থাকে কিন্তু তার পেশেন্ট কল রিসিভ করছিল না। তাই সে বলে উনি তো কলই রিসিভ করছেন না, তাহলে আমি ওনাকে কিভাবে বোঝাবো যে চিকিৎসাটা ওনার জন্য ইম্পর্টেন্ট। এদিকে আমরা দেখতে পাই আমাদের নায়িকাই কারো কল রিসিভ করছিল না। তার মানে আমাদের নায়িকাই কি রুগী? এটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তখনই আমরা দেখতে পাই যে তাদের মিটিং চলছে আর মিটিংয়ে আমাদের নায়িকাকে সিনিয়র ডিজাইন ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেওয়া হয়। এতে আমাদের নায়িকা অনেক খুশি হয়ে যায় আর তার খুশিতে সবাই খুশি হয়। তবে একটি মেয়ে বাদে, সে একদমই খুশি হয় না আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই বিষয়টা নিয়ে হয়তো কোনো একটি দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে। অফিসের বস অনেক কথা বলে তাই আমাদের নায়িকা এখান থেকে পালিয়ে যায়। আর সিন চলে যায় অতীতে, যেখানে ডক্টর তাকে বলছিল চিকিৎসা করানোর কথা। তবে সে এই বিষয়টিতে একদমই গুরুত্ব দেয় না। ছোটবেলা থেকেই জিয়ানশু চিকিৎসা নিতে একটু ভয় পেত বা ডক্টরের কাছে সে যেতে চাইতো না। ডক্টর তাকে এতগুলো নিয়ম আর ট্রিটমেন্ট করানোর কথা বললে সে ভয় পেয়ে যায় আর চিকিৎসা করাতে নারাজ হয়ে এখান থেকে চলে যায়। তারপর থেকে সে তার কাজে মনোযোগ দিয়ে বিজি হয়ে পড়ে আর তার চিকিৎসাটা করতে পারে না, যার কারণে তার থাইরয়েডটা ছড়িয়ে যায়। এদিকে সে রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে পায় যে রিপোর্টে একদমই ভালো কিছু ছিল না। তাই সে কিছুটা ভয় পায় কিন্তু কী করবে এটাও বুঝতে পারে না। ডর ছিল যে এটা না ক্যান্সারে পরিণত হয়। থাইরয়েড ক্যান্সার যদি তার হয়ে যায় তারপর সে কী করবে, এই বিষয়টি নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে দুশ্চিন্তা কাটানোর জন্য সিদ্ধান্ত নেয় তার বয়ফ্রেন্ডকে কল করবে। তখনই তার বয়ফ্রেন্ড কল রিসিভ করলে সে তার বয়ফ্রেন্ডকে বলে যে আমি কি করব বলো, আমার কাছে দুইটা নিউজ আছে, তুমি কোন নিউজটা আগে শুনতে চাও? তখন তার বয়ফ্রেন্ডকে সে সব কিছু খুলে বলে। এখন আমাদের এটা দেখার বাকি যে তার এই অসুস্থতার সময় তার সঙ্গ কে দেয়, তার বয়ফ্রেন্ড দেয় নাকি আমাদের নায়ক দেয়। সে যখন হসপিটালে ভর্তি ছিল তখন তার এক বান্ধবী এসে তাকে জিজ্ঞাসা করে তোর বয়ফ্রেন্ড কোথায়, তোর বয়ফ্রেন্ডকে তো দেখা যাচ্ছে না। তখন আমাদের নায়িকা বলে যে ও তো আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। শালা আমাকে এইভাবে ধোঁকা দিবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে আমাদের দেখানো হয় ডক্টর যখন তাকে ট্রিটমেন্টের জন্য আসতে বলে বা প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাইন করতে বলে সে পেট ব্যথার বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। এখানে তার বান্ধবী মিশু বলে যে তুই এত বছর ধরে কালসাপ পুষছিলি? তখন সে বলে যে হ্যাঁ, আসলে আমি দুধ কলা দিয়ে কালসাপই পুষছিলাম। তখনই তার বয়ফ্রেন্ড হাজির হয়ে যায় কিছু ফল আর তার ল্যাপটপ নিয়ে। জিয়াংসু খুব ভালোভাবেই জানতো তার বয়ফ্রেন্ড তার সাথে কেন দেখা করতে এসেছে। তার বান্ধবী বলে কুত্তাটা চলে এসেছে তোর সাথে দেখা করার জন্য। তখনই তার ফোন বেজে উঠলে সে এখান থেকে চলে যায়। আর জিয়াংসুর বয়ফ্রেন্ড তাকে উল্টাপাল্টা বোঝাতে শুরু করে, বলে ওই সময় আমার জরুরি কিছু মিটিং ছিল তাই আমি এখান থেকে চলে গিয়েছিলাম, এখন তো চলে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। জিয়াংসু তার সব প্ল্যান বুঝতে পারে তাই সে তাকে বলে আমার ল্যাপটপটি দিয়ে তোমার ফলগুলো নিয়ে এখান থেকে চলে যাও। তখনই এখানে জিয়াংসুর বান্ধবী মিশু এসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
সে এখানে অনেক কান্না করে। আসলে জিয়াংসু তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো। এইভাবে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে দিবে এটা তো সে কল্পনাও করতে পারেনি। কীভাবেই কল্পনা করবে, 3 বছর ধরে ছেলেটা তার সাথেই ছিল। তখনই এখানে এন্ট্রি হয় আমাদের হ্যান্ডসাম ডক্টরের। হ্যান্ডসাম ডক্টর আসার আগে এখানে আমাদের নায়িকা জিয়াংসুর বোন চলে আসে। সে আসে আর তাকে বলে যে কি হয়েছে বোন তোমার। তখন সে বলে আমার কিছু হয়নি, এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, সাধারণ সর্দি কাশি ভালো হয়ে যাবে। তুমি এই বিষয়টা তোমার কল্পনা থেকে বাহির করে নাও যে আমি তোমাকে আমার জায়গাটা দিয়ে দিব, আমি সুস্থ হয়ে আমার কাজটি সম্পূর্ণ করব, তুমি এই প্রজেক্টে হাত দেওয়ার চেষ্টাও করো না। তখন তার বোন বলে সুস্থ হও তারপর কাজ করে নিও, আর আমি কোনো বিষয়ে কাজ করার চেষ্টা করছি না, তুমি তোমার প্রজেক্ট মন দিয়ে করো। এটা বলে সে যখন চলে যেতেই যাবে তখনই আমাদের নায়ক চলে আসে। জিয়াংসুর যে অসুস্থ ছিল ওই কার্ডটি সে ইচ্ছে করে উল্টে রেখেছিল। তখন আমাদের নায়ক এসে বলে যে এই কার্ডটা কেন উল্টো করে রাখা। তখন আমাদের নায়িকার বোন চলে আসে আর এই কার্ডটি নিয়ে দেখতে পায় যে তার থাইরয়েড ক্যান্সার হয়েছে। এই রোগটি জানার পর সে তো তার সাথে বলতে থাকে যে তোমার অনেক সিরিয়াস একটি ইস্যু আছে, তুমি কেন চাইছো আবার জব জয়েন করতে, তুমি কিছুদিন রেস্ট করো, তোমার জায়গাটা আপাতত না হয় আমি নিয়ে নেই, আমি তো আছি, আমি তোমার সব কাজ হ্যান্ডেল করে নিব। আসলে আমাদের জিয়াংসু তো এই বিষয়টা নিয়েই ভয় পাচ্ছিল। তার বোন যদি জানতে পারে তার এত বড় প্রবলেম, তাহলে তো সে তার জায়গা দখল করার জন্য একদমই বসে থাকবে। সে তার ওই থাইরয়েড ক্যান্সারের যে একটি রিপোর্ট ছিল ওইটাকে পিকচার উঠিয়ে নিয়ে যায়। আর আমাদের নায়িকা তো নায়কের উপর একদম চড়ে বসে। সে বলে তোমাকে কে বলেছিল এইভাবে এসে মাতব্বরি করার জন্য, আমার জবটা তো খেয়ে দিলে তাই না। লিনিয়ান কিছু না বলেই এখান থেকে চলে যায়, কারণ এই বিষয়টা তারও অনেক খারাপ লাগে। কিছুদিন পর জিয়াংসুর অপারেশন হয়ে যায় আর সে কিছুটা সুস্থ হয়ে যায়। ডক্টর তাকে রেগুলার চেক আপ করানোর কথা বলে, যে রেগুলার চেক আপ না করালে সে অসুস্থ হয়ে পড়বে। অফিসে যাওয়ার পর সে দেখতে পায় বস তার যে কাজগুলো ছিল সব কিছু তার বোনকে দিয়ে দিয়েছে। এতে তার অনেক খারাপ লাগলেও সে বসকে কিছু বলতে পারে না। সে মনোবল হারায় না, বলে আমি চেষ্টা করে আবারও আমার জায়গায় চলে আসব। এদিকে আমাদের নায়ক লিনিয়ানকে দেখানো হয় সে মূলত জিয়াংসুর জন্যই চিন্তা করছিল। সে কেন জিয়াংসুর জন্য এতটা চিন্তা করে এটা জানার জন্য সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি জিয়াংসু আর লিনিয়ান একই স্কুলে পড়াশোনা করত, তারা ক্লাসমেট ছিল। লিনিয়ান তাকে অনেক পছন্দ করত, কিন্তু জিয়াংসুকে সে বলার একদমই সময় পায়নি বা সুযোগ পায়নি। ছোটবেলা থেকেই জিয়াংসু এমন ছিল, সে সবসময় কাজ কাজ করত। জিয়াংসু কখনোই তার বন্ধু বান্ধবকে সময় দেওয়া সঠিক মনে করেনি, তাই সে কখনোই কোনো বন্ধু বানায়নি বা তাদের সাথে যোগাযোগও করেনি। এখানে আমরা লিনিয়ানকে দেখতে পাই, সে কিনা জিয়াংসুকে অনেকবার কল করছিল, তবে জিয়াংসু তার একটি কলও রিসিভ করে না। সে খুব দুশ্চিন্তায় থাকে জিয়াংসুকে নিয়ে। তবে জিয়াংসু এখানে কাজে মগ্ন ছিল। জিয়াংসু কাজ ছাড়া মূলত কিছুই বুঝতো না। সে সারাক্ষণ শুধু তার কাজ আর যোগ্যতা নিয়েই পড়ে থাকতো। সে অনেক রেগে গিয়ে একবার কল রিসিভ করে বলে যে আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনি কেন আমাকে বারবার কল করেন। পরদিন যখন সে হসপিটালে আসে সে দেখতে পায় লিনিয়ানের সাথে একটি মেয়ে তর্কে জড়িয়ে পড়েছে। তাই সে এখানে গিয়ে বলে এই ডক্টর একদমই ভালো না, ও পেশেন্টের প্রাইভেসি বলতে কিছু রাখে না, যে কোনো সময় পেশেন্টের রুমে চলে আসে। ওই দিন ওর জন্য আমার প্রমোশনটা ক্যান্সেল হয়ে পড়েছে, এই জন্য একে আমি একদমই পছন্দ করতে পারি না। এই সব শুনে আমাদের লিনিয়ান কি বলবে সে কিছুই বুঝতে পারে না। যেই মেয়ের জন্য সে এত কিছু করলো সেই মেয়েটাই নাকি তাকে ভুল বুঝে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল। জিয়ানশি তার নিউ মেডিকেল রিপোর্ট দেখে কিছুটা অবাক হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ তার ক্যান্সারটা একদমই নিরাময় হয়নি, তার ভিতরে এখনও ক্যান্সার কোষ রয়েছে। তখন আমরা দেখতে পাই যে আমাদের লিনিয়ান বাহির থেকে সবকিছু দেখছিল। এখানে আমরা বুঝতে পারি যে সে আগে থেকেই সবকিছু জানতো। তারপর সে জিয়াংসুর কাছে চলে আসে আর তাকে বলে তুমি যদি আগে থেকেই চিকিৎসা করতে তাহলে এতদিনে তুমি সুস্থ থাকতে, অর্ধেকটা তুমি সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে যেতে আর অর্ধেকটা তুমি অ্যান্টিডিউট নিয়েও সুস্থ হয়ে যেতে। কি করেছো লাইফে, এতদিন নিজের প্রতি কোনো খেয়ালই রাখোনি, শুধু কাজ কাজ আর কাজ, কাজ দিয়ে কি করবে, কিছু কি হচ্ছে তোমার, এত কাজ করে কি লাভ বলো তো। এদিকে আমরা দেখতে পাই ছোটবেলায় যখন লিনিয়ান মন খারাপ করে বসে থাকতো একটি মেয়ে তাকে চিঠি দিয়ে তার মন ভালো করে দিত। এটা আর অন্য কেউ না, আমাদের নায়িকা জিয়ানসু ছিল। জিয়ানসু লিনিয়ানের মন ভালো করার জন্য সব সময় তাকে চিরকুট দিত। সিন বর্তমানে আসলে আমরা লিনিয়ানকে দেখতে পাই যে কিনা জিয়ানসুর জন্য অনেকটাই চিন্তিত থাকে। সে জিয়ানসুকে সঠিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলে। লিনিয়ান বলে তুমি যদি সঠিক চিকিৎসা নেও তাহলে তুমি খুব তাড়াতাড়ি অনেকটা আবার সুস্থ হয়ে যাবে।
জিয়াংশির মন খারাপ হয়ে যায়, কারণ সে যে টিমটাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছে, এত সুন্দর করে নিজের মতো করে গড়ে তুলেছে, এই টিমটা আজ অন্য কেউ নিয়ে গেল। তার অফিসের বস তাকে কাজ থেকে বের করে দিল। জিয়াংশি লিনিয়ানের কথা মনে পড়তে থাকে। সে তাকে বলেছিল, তুমি এইভাবে নিজের সময় না নষ্ট করে নিজের চিকিৎসা করো, কারণ তোমার জান থাকলে তুমি টাকা অনেক ইনকাম করতে পারবে। তোমার জানই যদি ভালো না থাকে, টাকা ইনকাম করে তুমি কী করবে বলো? এই বিষয়টা নিয়ে সে অনেক কান্না করে। কী করবে এখন? তার কাছে তো করার মতো কিছু ছিল না। সে তার ট্রিটমেন্ট আগে করায়নি। তখনই তার বান্ধবী তার কাছে আসে আর তাকে বোঝায় যে তুই এখন চাইলে তোর ট্রিটমেন্ট শুরু করতে পারিস আর তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এটা আমার বিশ্বাস। তুই তোর চিকিৎসা করা। তোর বেইমান বয়ফ্রেন্ড তোর সঙ্গ দেয়নি তো কী হয়েছে? আমি সারা জীবন তোর সঙ্গ দিব। তোর বোন কাজ কেড়ে নিয়েছে তো কি হয়েছে? নতুন কাজ কি পাবি না? এটা কি কখনো সম্ভব যে তুই কোনো নতুন কাজ পাবি না? অবশ্যই পাবি। তুই অনেক ভালো কাজ পাবি। আগে তুই সুস্থ হ। তুই এর থেকে অনেক ভালো কাজ পাবি। এখন তুই এসব বাদ দিয়ে তোর দিকে মনোযোগ দে। সুস্থ হ ভালোভাবে। তারপর না হয় আমরা সব কিছু দুইজনে মিলেই ম্যানেজ করে নিব। এই বলে সে তার বান্ধবীকে বুঝিয়ে বলে। আর এতে আমাদের জিয়ান্সি রাজি হয়ে যায় ডক্টর দেখানোর জন্য। সে তাই নিজের ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিছু ডক্টরের সাজেশন নেওয়ার জন্য যায়। সে একের পর এক 3জন ডক্টরকে দেখায়। 3জন ডক্টরই আলাদা আলাদা সাজেশন দেয়। 3জন ডক্টরের কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ তাদের সাজেশন থেকে মনে হচ্ছিল সে অনেক বড় একটি রোগে ভুগছে। আসলেই তো ক্যান্সার অনেক বড় একটি প্রবলেম ছিল, আর থাইরয়েডের প্রবলেম অনেক বড় মারাত্মক। মিশু এসে তাকে জিজ্ঞাসা করে, আমি তোকে যে ডক্টর দেখানোর কথা বলেছিলাম তুই কি ওই ডক্টর দেখিয়েছিস? তখন জিয়ানসু বলে, আমি অন্য 3জন ডক্টর দেখিয়েছি। তখন মিশু বলে, ভালো করেছিস, অন্য 3জন দেখিয়েছিস। আমি যে ডক্টরকে বলেছি ওই ডক্টর দেখা। তখন সে পরদিন চলে যায় ওই ডক্টরের কাছে। আসলে ডক্টরটা আমাদের পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই না? আসলে এ অন্য কেউ না, আমাদের লিনিয়ানই ছিল। লিলিয়ান তাকে বসতে বলে আর তার প্রবলেমগুলো বলতে বলে। সে বলে, আমি সার্জারিও করিয়ে নিয়েছি, তারপরও আমার থাইরয়েডের প্রবলেমটা ভালো হচ্ছে না। এখন আমি কি করব বলুন তো? তখন আমাদের লিনিয়ান বলে, আপনাকে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি ঠিক জায়গায় এসেছেন। এটা বলেই সে তার মাস্ক খুলে ফেলে। তখন আমাদের জিয়ানসু তাকে দেখে অনেক রেগে যায়, বলে, আপনার কাছে আমি ট্রিটমেন্ট করাবো না, কারণ আপনার কারণে আমার জবটি চলে গিয়েছে। তখন লিনিয়ান বলে, এই ট্রিটমেন্ট আমি ছাড়া অন্য কেউ করতেই পারবে না। তুমি চাইলে আমার কাছে ট্রিটমেন্ট করতে পারো, তাছাড়া তুমি অন্য কারো কাছে ট্রিটমেন্ট করলে লাভ হবে কি না আমি জানি না। পরদিন লিনিয়ান তার এসএমএসের জন্য অপেক্ষা করছিল। তখনই আমাদের জিয়ানসু তাকে এসএমএস করে। এতে সে অনেক খুশি হয়ে যায়। তারপরও সে 2 সেকেন্ড লেট করে রিপ্লাইটা দেয় আর কলে কথা বলে। তখন লিনিয়ান রাজি হয়ে যায় তার চিকিৎসা করার জন্য। এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। লিনিয়ান তো তাকে স্কুল টাইম থেকে পছন্দ করত, তবে আমাদের জিয়ানসু জানতো না যে তাকে স্কুল টাইম থেকে পছন্দ করত। তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়, অনেক ধরনের কথা হতে থাকে। এক পর্যায়ে তারা বন্ধুর মতো হয়ে যায়। একে অপরের সাথে তারা সারাক্ষণই কথা বলে। জিয়ানসুর প্রত্যেকটি কাজ লিনিয়ান খুব সুন্দর করে দেয়। লিনিয়ান জিংসুকে রুটিন মাফিক জীবনযাপন করার জন্য তাকে একটি সুন্দর রুটিন বানিয়ে দেয়। তাকে নিয়ে বাইরে খেলতে যায়, তাকে ব্যায়াম করানোর জন্য নিয়ে যায়। তাছাড়াও তাকে যত ধরনের এক্সারসাইজ আছে সবগুলো খুব সুন্দরভাবে করায়। তার সাথে সারাক্ষণ রাখার চেষ্টা করে এবং তার খাবার দাবারের নিয়মগুলোও খুব সুন্দরভাবে ঠিকঠাক করে দেয়। এতে সে কিছুটা সুস্থ হয়ে যায়। কিছুদিন পর আমরা জিয়ানসু আর মিশুকে দেখতে পাই। তারা দুইজন বসে ডিনার করছিল। তখন এখানে লিনিয়ান চলে আসে। মিশু তাকে জিজ্ঞাসা করে, একই তোদের মধ্যে এত তাড়াতাড়ি রিলেশনও তৈরি হয়ে গেল? আমি তো বলতেই পারি না। 1 সপ্তাহের জন্য আমি বিজনেস ট্যুরে গিয়েছিলাম, এত কিছু করে নিয়েছিস, তাও আমি জানি না। ভালো, তোদেরকে আর কী বলবো বল? বলার মতো কি কিছু আছে? তোরা কি বলার মতো কিছু রেখেছিস? আচ্ছা, ভালোই হয়েছে, তোরা দুইজন যখন সিঙ্গেল তাহলে তোরা এক হতেই পারিস, এতে তো কোনো প্রবলেম নেই। তারপরও আমি বলছি, আমাকে বলা উচিত ছিল তোদের। আমার খুবই খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে। এই দুইজন চুপচাপ করে বসে থাকে। তারা কি বলবে? তাদের মধ্যে বলার মতো কিছুই ছিল না। সিন শিফট হয়ে তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, এখানে জিয়ানসুর অনেক মন খারাপ ছিল। সে তাকে বলছিল যে, লিনিয়ান, আমি কি কখনো সুস্থ হব বলো? আমার তো খুব ভয় করছে। তখন লিনিয়ান বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তখনই এখানে জিয়ানসুর মা বাবা চলে আসে। তাদেরকে দেখে বাসার ভিতরে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, এই ছেলেটি তোমার কি হয়? তখন জিয়ানসু বলে, মা, তোমাদের সন্দেহের লেভেলটা একটু কমাও। উনি আমার ডক্টর, আমার একটি সাধারণ সার্জারি হয়েছে, তাই উনি আমার সাথেই ছিলেন, উনি আমার চিকিৎসা করছেন। তখন ডক্টর লিনিয়ান তাদেরকে সব কিছু খুলে বলে। সব কিছু জানার পর তারা অনেকটাই চমকে যায় আর ভয় পায়, কারণ তাদের মেয়ের এত বড় একটি প্রবলেম ছিল তা তো তারা জানতোই না।
পরদিন জিয়ানসুর মা একটি ডক্টরের সাথে পরামর্শ করে আর তার মেয়ের প্রত্যেকটি রিপোর্ট ওনাকে দেখায়। তখন উনি বলেন যে আপনার মেয়ের থাইরয়েড ক্যান্সার হয়েছে, এটা নিরাময় আমি করতে পারবো না, শুধুমাত্র লিনিয়ানই করতে পারবে, উনি এই বিষয়ে ডক্টর। তাই মা বাবা দুইজন মিলে লিনিয়ানের কাছে চলে যায় এই সমস্যার সমাধান চাওয়ার জন্য। তখন ডক্টর লিনিয়ান বলে আমি 100% চেষ্টা করব ওকে সুস্থ করার, এই বিষয় নিয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না। ডক্টর লিনিয়ান জিয়াংসির অনেক ভালোভাবে খেয়াল রাখে, সে তার খুব সুন্দরভাবে খেয়াল রাখে, সাথে তাকে কিছু পরামর্শ দেয় কিভাবে তাকে চলতে হবে, কিভাবে ফিরতে হবে। একদিন যখন তারা দুইজন হাঁটাহাঁটি করছিল রাস্তা দিয়ে, তখন ডক্টর লিনিয়ান বলে তুমি কোন চিকিৎসাটা করতে চাও আমাকে বলো তো, তুমি কেমোথেরাপি নেবে নাকি আয়োডিন থেরাপি নেবে? তুমি যে কোনো একটি থেরাপি চুজ করতে পারো, যাতে তোমার ক্যান্সার কোষগুলো রিমুভ করে দিতে পারবো আমি। তখন ঝান্সি বলে এই বিষয়ে তো আমার তেমন ধারণা নেই, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার খুব ভালোভাবে চিকিৎসা করবে। এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি সিন তৈরি হয়ে যায়। সিন এখানে কাট করে আমাদের পরের সিনে দেখানো হয়। এখানে লিনিয়ান তার চিকিৎসার জন্য সব কিছু প্রস্তুত করছিল। জিয়ানসুর 1 মাস পড়া ট্রিটমেন্ট করতে থাকে লিনিয়ান। 1 মাস পর তার আল্ট্রাসোনোগ্রামের কিছু রিপোর্ট আসে। রিপোর্টগুলোতে এটা দেখা যায় যে তার ক্যান্সার কোষগুলো ধীরে ধীরে রিমুভ হচ্ছে, এতে তার ভালো দিকেই যাচ্ছে, সে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। এটা শুনে আমাদের জিয়াংসু এত খুশি হয়ে যায় যে কি বলবো। তার বান্ধবী মনে মনে ভাবে হয়তো সে খুশির ঠেলায় তার বান্ধবীকে জড়িয়ে ধরবে। কি, এখানে তো উল্টা ঘটনা ঘটে যায়, সে তো তার বান্ধবীকে না আমাদের ডক্টর লিনিয়ানকে জড়িয়ে ধরে। লিনিয়ানও বুঝতে পারে না যে এখানে ঘটনা কী ঘটলো। এখানে কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরার পর আমাদের নায়িকার বান্ধবী তাকে বলে যে কি ঘটনা কি, আমি তো ঘটনা কিছুই বুঝলাম না, কিছুদিন আমি গায়েব হয়ে গেলাম, তার মানে এই না যে তোমরা এতটাই ক্লোজ হবে যে আমাকেই ভুলে যাবে। পরের সিনে আমরা জিয়ানসুকে দেখতে পাই, সে তার রুমে বসেছিল, বসে বসে ডক্টর লিনিয়ানের কথাই চিন্তা করছিল আর তার সাথে SMS এ কথা বলছিল। লিনিয়ান তাকে একটি পার্টিতে ইনভাইট করে, সে যেহেতু সুস্থ হয়েছে তাই তার জন্য একটি পার্টি রেখেছে লিনিয়ান। তখনই এখানে মিশু চলে আসে। মিশু বলে তোকে আমি কি বলবো বল, তুই আমাকে হাগ না করে করেছিস ডক্টর লিনিয়ানকে, তুই কি ডক্টর লিনিয়ানের প্রেমে পড়েছিস? তখন আমাদের নায়িকা কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর তার বান্ধবী বলে হ্যাঁ আমি জানতাম তুই ওর প্রেমে পড়েছিস, এখন কেন নাটক করছিস বল, ও তোকে ভালোবাসে কি না বাসে এটা তো বুঝতে হবে, এটা বোঝার জন্য সময় নেই। আর দেখ কি হয়, আমাদের জিয়ানসু তো চিন্তায় পড়ে যায়, সে কী করবে কিছুই বুঝতে পারে না। তার বান্ধবীর কথা 100% রাইট ছিল। সে তাকে আরও বলে আজ রাত আমরা পার্টিতে যাব, পার্টিতে যাওয়ার পর তোকে আমি কিছু টিপস দিব, ওই টিপস অনুযায়ী তুই কাজ করবি, কাজ করার পর রেজাল্ট যদি ভালো আসে তার নিয়ে মনে করবি যে ডক্টর লিনিয়ান তোকে পছন্দ করে, আর না হলে তো নেই। পরদিন আমরা দেখতে পাই লিনিয়ান আর জিয়ানসু দেখা করছিল। জিয়ানসু যেহেতু ওয়াক করছিল, সে দৌড়ে দৌড়ে আসার চেষ্টা করে। সে মনে মনে প্ল্যান করেছিল যে সে পড়ে যাবে আর ডক্টর লিনিয়ান তাকে ধরে ফেলবে বা বাঁচিয়ে ফেলবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ডক্টর লিনিয়ান তাকে বাঁচায় না, সে উল্টো পড়ে যায় নিচে আর ডক্টর লিনিয়ান তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এটার রহস্য কি, এটা আমরা হয়তো পরে জানতে পারবো যে ডক্টর লিনিয়ান কেন তাকে পাত্তা দিচ্ছিল না। আমাদের জিয়ানসু নিচে পড়ে সে কিছুটা বিরক্ত ফিল করে, সাথে মনে মনে ভাবে যে আমার স্বপ্নগুলো সব তছনছ হয়ে গেল। ডক্টর লিনিয়ান তো আমাকে একদমই পছন্দ করে না, কেন আমি নিজের ভিতর এত স্বপ্ন বুনছিলাম। পরদিন তারা দুজন দেখা করে একটি রেস্টুরেন্টে আমাদের নায়িকা আমাদের নায়ককে পটানোর জন্য অনেক চেষ্টা করছিল। কিভাবে পটাবে, এই ছেলে তো তার দিকে তাকাই না ভালোভাবে। ডক্টর লিনিয়ান তার সাথে নর্মালি ডক্টর আর পেশেন্টের মতো কথা বলছিল। এখানে আমাদের নায়িকা শরম পাওয়ার অ্যাক্টিং করে। ডক্টর লিনিয়ান তাকে চোখ বন্ধ করতে বলে একটি মেকআপের স্টিকার এনে দেয়। আমাদের নায়িকা ভেবেছিল হয়তো তাকে কিছু বলবে, কিন্তু সব কিছুই প্ল্যান বেঁচতে গেল। পরের সিনে মিশু তার কাছে আসে, মিশুকে সে সব খুলে বললে তারা একটি পার্টির আয়োজন করে, যেখানে তাদের অনেক বন্ধু বান্ধবী ছিল। পার্টিতে আসা সবাই আমাদের নায়ক এবং নায়িকাকে মেলানোর জন্য চেষ্টা করছিল। এখানে তারা দুইজন একে অপরকে কিছু তো বলার চেষ্টা করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। সবাই যখন একসাথে পিকচার ওঠার সময় আসে, সবাই 1 2 3 বলে সরে যায়, আমাদের নায়ক আর নায়িকার পিকচার উঠে যায়। যখনই তারা একে অপরকে কিছু বলতে যাবে, তখনই আমাদের নায়িকার ফোনে একটি কল চলে আসে। কল রিসিভ করে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড তার লাইফে আবারও এন্ট্রি নিয়েছে। এক্স বয়ফ্রেন্ডগুলো কেন যে এমন হয় আল্লাহ ভালো জানে, সুখের সময় এসে ওরা কড়া নাড়বে আর সুখ নষ্ট করে দিয়ে যাবে। জিয়ানসু চিন্তায় পড়ে যায় যে সে কি করবে।
কারণ তার এক্স বয়ফ্রেন্ড তাকে কি করেছিল তার খুব ভালোভাবেই মনে আছে, তাই সে তাকে বলে দেয় যে তাকে সে পছন্দ করে না। এদিকে ডক্টর লিনিয়ান রিস্ক নিতে চাইছিল না, তাই সে আমাদের জিয়ানসিকে ফুল দিয়ে প্রপোজ করে নেয়। এখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়। একে অপরের কাছাকাছি গেলে যখনই তারা কিস করতে যাবে তখনই এখানে আমাদের সিনটি কাট করে দেওয়া হয়। ডক্টর লিনিয়ান অনেক বিজি থাকার পরও সে জিয়াংসিকে খুব ভালোভাবেই টাইম দিত, তার অনেক খেয়াল রাখতো। তারা দুইজন যখন একদিন রাতের বেলা দেখা করছিল তখন জিয়াংসি বলে যে আমি তো কোনো কাজ করি না, আমাকে কেউ কাজও দেয় না, যেহেতু আমি একজন পেশেন্ট, আমার অনেক বড় একটি রোগ আছে, তাই আমার কোনো কাজ নেই। তখন আমাদের ডক্টর বলে তোমার কাজ কাম কোনো কিছু দেখেই আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। এইভাবে তাদের নিউ ইয়ার শুরু হয়ে যায়, নতুন ভালোবাসা, নতুন দিন। আসলে অনেক সুন্দর তাই না? ভালোবাসা সত্যিই সুন্দর যদি ভালোবাসার মানুষটি সঠিক হয়, আর মানুষ যদি ভুল হয় তাহলে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই, এই ভালোবাসার সারা জীবন মূল্যহীন হিসেবে রয়ে যায়। ডক্টর লিনিয়ান জিয়ানসুকে তার বাসায় নিয়ে যায়। বাসায় দুইজন বসে গল্পগুজব করছিল, যেহেতু তারা একা ছিল আর তারা কাপল, তাদের মধ্যে তো রোমান্টিক কিছু সিন তৈরি হবেই, এটা নর্মাল একটি বিষয় ছিল। আমাদের ডক্টর আমাদের নায়িকার হাত ধরে তাদের মধ্যে রোমান্টিক কিছু হতে যাবে, তখনই এখানে ডক্টর লিনিয়ানের মা বাবা চলে আসে। ডক্টর লিনিয়ানের মা বাবা অনেক দিন পরে এসেছিল, তারা সময় দিতে পারে না বলে তাদের ছেলের সাথে দেখাও করতে পারে না। তাদের ফেস দেখে বোঝা যাচ্ছিল যে অনেক বড় একটি বিপদ আসতে চলেছে, তবে সেটা কি এটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ডক্টর লিনিয়ান তার বাবা মাকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছো বলো তো? তখন তার বাবা মা বলে তোকে দেখার জন্য এসেছি। তখন তারা জিজ্ঞাসা করে এই মেয়েটি কে? তখন সে বলে যে এই মেয়েটি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এখানে জ্যান্সি সব কিছু বলে দেয় যে সে ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারের চিকিৎসা করার সময়ই তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে, এখন তারা দুইজন একসাথে আছে। এটা শোনার পর তাদের বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে, বলে ক্যান্সারের কোনো রুগী আমাদের বাসায় থাকতে পারবে না, এই বিয়ে আমি মানি না। তখন আমাদের নায়ক বলে তোমাদেরকে কে বলেছে আমার বিয়ে মানতে? আমি ওকে চুজ করেছি, আমি ওর সাথে থাকবো, তোমাদের তো আমি বলিনি মানার জন্য। সে আমাদের নায়িকার হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। তখন আমাদের নায়িকা বলে যে তোমাকে এইভাবে আমি কখনো কথা বলতে দেখিনি, কি হয়েছে তোমার, প্লিজ আমাকে সব কিছু খুলে বলো। তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক কি আমার জন্য খারাপ হয়েছে না আগে থেকেই খারাপ ছিল? ডক্টর লিনিয়ান কোনো কিছু বলতেই রাজি হয় না, সে কিছু বলে না। তখন আমাদের নায়িকা তাকে তার বাসায় নিয়ে যায়। তারপর সে তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে আসলে তোমার কি হয়েছে, কেন তুমি এমন করছো, প্লিজ আমাকে খুলে বলো, আমি তো তোমার লাইফ পার্টনার, তাই না? আমরা সব প্রবলেম একসাথে মিলে সমাধান করব, দেখবে সব সমাধান হয়ে গিয়েছে। আঙ্কেল আন্টি আমাদের সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি মেনে নিবে, আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর উনি কেন বলেছিলেন যে আমাদের বাসায় কোনো ক্যান্সার পেশেন্ট থাকতে পারবে না? আমাদের নায়ক কী বলবে সে কিছুই বুঝতে পারে না। ডক্টর লিনিয়ান বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই ডক্টর লিনিয়ান আর তার বড় বোন একসাথে বসে খাবার খাচ্ছিল। তাদের বাবা মা কোনো একটি কাজে দেশের বাহিরে চলে যায়, তাই তারা দুই ভাই বোন একই সাথে থাকতো। কিছুদিন পর তার বড় বোনের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর তার বোনকে তারা চিকিৎসার অনেক চেষ্টা করে, যেহেতু তাদের বাবা মা ছিল না। ডক্টর লিনিয়ান তার বোনের অনেক খেয়াল রাখে। কিছুদিন পর ডক্টর লিনিয়ানের বোন মারা যায়। এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় সে ডক্টর হবে, আর ডক্টর হওয়ার পর সে যত ক্যান্সার রোগী আছে সবার বিনামূল্যে চিকিৎসা করবে, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। তারপর থেকেই তার ডক্টর হওয়ার চেষ্টা, আর এই জন্যই সে তার বাবা মাকে একদমই পছন্দ করতো না। তার বোনের মৃত্যুর জন্য সে তার বাবা মাকে দোষারোপ করত। এরপর থেকেই সে তার বাবা মায়ের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এই বিষয়গুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে, বলে আমার বোন আমার জন্য মারা গিয়েছে, আমার ফ্যামিলির জন্য মারা গিয়েছে, আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না। এই বিষয়গুলো বলে বলে সে অনেক কান্না করছিল। আমাদের নায়িকা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে কোনো কিছুই হবে না, তুমি চিন্তা মুক্ত থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে। আমাদের নায়িকা তখন বলে তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি সবগুলো বিষয় খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিব, যেমন তোমার বাবা মাকে রাজি করা। তোমার সাথে যেহেতু আমি আছি তার মানে মনে করো তোমার বাবা মাকে আমিই রাজি করব, এই বিষয় নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না। এখানে আসলে আমাদের নায়িকা খুব টাফ একটি বিষয়ে পড়ে গিয়েছিল। প্রথমত সে ক্যান্সারে আক্রান্ত ছিল, তাকে অনেক কষ্ট করে নায়ককে পটাতে হয়েছে, এখন নায়কের ফ্যামিলিকে পটাতে হবে। আসলে এই বিষয়টা অনেক কঠিন না? পরদিন সকালে জিয়ানসি ডক্টর লিনিয়ানের মায়ের সাথে দেখা করার জন্য যায়। সে তার জন্য অনেকগুলো গিফট নিয়ে যায়।
তবে ওই গিফটগুলো তার একদমই পছন্দ হয় না, সে হাতই দেয় না ওই গিফটগুলোতে। আমাদের নায়িকা মনে করে হয়তো ওনার কিছু পছন্দ হয়নি তাই উনি হাত দিচ্ছে না, উনি এগুলো সরিয়ে রাখে আর কিছু সিন মনে করতে থাকে। রাতের বেলায় যখন লিনিয়ান লাইভে এসেছিল তখন আননোন পার্সন সেজে মা তাকে অনেক ধরনের প্রশ্ন করে। ডক্টর লিনিয়ানের মায়ের সব প্রশ্নের উত্তর সে খুব সুন্দরভাবে খুব আলতোভাবে দেয়, যার কারণে সে বুঝতে পারে তার বৌমা তার জন্য পারফেক্ট। সে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার কারণে তাকে তার একদমই পছন্দ হয়ে যায় আর বউ হিসাবে তাকেই সে সিলেক্ট করে নেয়। বর্তমানে ওই সিনগুলো মনে করে সে হাসতে থাকে আর সে বলে যে বউ হিসাবে এই মেয়েকে আমার একদমই পছন্দ, তার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, তার আনা গিফটগুলোও সে অ্যাকসেপ্ট করে। বলে আমি এমন একটি মেয়েই আমার ছেলের জন্য চেয়েছিলাম, তুমি আমার ছেলের জন্য পারফেক্ট, আমার ছেলেকে সব কিছু বুঝিয়ে খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করবে মা, আমি এটাই তোমার কাছ থেকে আশা করি। জিয়ান্সি বলে আমার উপর বিশ্বাস রাখুন, আমি আমার 100 দিয়ে চেষ্টা করব আপনাদের সংসারকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, আমি কখনোই আপনাকে কমপ্লেন করার সুযোগ দিব না, আপনার ছেলেকেও আমি খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করব। মা এসে ডক্টর লিনিয়ানকে বলে যে আমার তো মেয়ে একদম পছন্দ হয়েছে, সে অনেক ভালো একটি মেয়ে, তার মতো আমাদের হওয়া উচিত, দেখো তার অনেক বড় একটি রোগ, তারপরও সে অনেক স্ট্রংভাবে জীবনযাপন করছে, কিন্তু আমরা কি করছি, আমরা কোনো মতেই আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি না। তখন সিন চলে যায় অতীতে আর আমরা দেখতে পাই আমাদের ডক্টর লিনিয়ান সবসময় চুপচাপ থাকতো, তার বোনের মৃত্যুর পর থেকে সে একা থাকতো। কিছু বুলি বয় তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে মারার চেষ্টা করে আর বলে তুই হয়তো নকল করে সবসময় এক্সামে ফার্স্ট আস, কারণ তোর তো ফার্স্ট হওয়ার কথাই না। এখানে তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয় আর আমাদের নায়িকা সব কিছু খুব ভালোভাবেই দেখছিল। যখন টিচারের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন আমাদের নায়িকা আমাদের নায়কের সাইড নিয়ে কথা বলে যে ওর কোনো দোষ নেই, ওকে ওরা বুলি করছিল যার কারণে ওদের মধ্যে মারামারি হয়েছে, ও অনেক ভালো একটি ছেলে। এইভাবে আমাদের ডক্টর লিনিয়ানকে আমাদের নায়িকা বাঁচিয়ে নিয়ে যায়। এখানে তাদের মধ্যে একটি বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্বর সম্পর্ক তৈরি হলে কি হবে, আমাদের নায়িকা কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যায়। আমাদের নায়ক প্রায় ওকে খোঁজার চেষ্টা করে কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পায় না, এভাবে তারা আলাদা হয়ে যায়। তারপর কিছু বছর পর আমাদের নায়ক ডক্টর হয়ে যায়। ডক্টর হওয়ার পর তার পেশেন্ট হয়ে একদিন আমাদের নায়িকা তার হসপিটালে চলে আসে আর এটা দেখার পর তার অতীতের সিনগুলো মনে পড়তে থাকে, যে যাকে সে এতটা পছন্দ করতো, এত বছর ধরে খুঁজছিল, সে অন্য কেউ না, তার ক্যান্সার আক্রান্ত পেশেন্ট। এখন সে কী করবে এটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল। লিনিয়ান জিয়াংসুকে কখনোই মরতে দিতে পারে না, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে আর সে তাকে বাঁচানোর জন্য এত কিছু করেছে। আগে তার বোনকে হারিয়েছে, এখন কি তার ভালোবাসার মানুষকে হারাতে পারে? এত বছর পর সে তাকে ফিরে পেয়েছে, তাই সে তার জান প্রাণ দিয়ে চেষ্টা করে জিয়াংসিকে সুস্থ করার জন্য, আর সে অবশেষে সফল হয় আর জিয়াংসিও সুস্থ হয়ে যায়। তবে জিয়াংসি এই বিষয়ে কিছুই জানতো না। সিন শিফট হয়ে আমরা ডক্টর লিনিয়ানের বাবা মাকে দেখতে পাই, তারা একটি ডিনারের আয়োজন করে। এখানে ডক্টর লিনিয়ানের বাবা তো রাজি ছিল না, তবে ডক্টর লিনিয়ানের মা তার ছেলের বউকে একদম ভিআইপি প্রটোকল দিচ্ছিল, তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল। তবে ডক্টর লিনিয়ানের বাবা একদমই রাজি হয় না এই বিয়েতে, তার মনে হয় তার ছেলে আরও ভালো কিছু ডিজার্ভ করে। এদিকে আমরা জিয়াংসুর বাবা মাকে দেখতে পাই, তারা কোনোভাবে খবর পেয়েছিল তাদের মেয়েকে কেউ যেন অপমান করেছে, তাই তারা দৌড়ে ওই জায়গায় চলে আসে বদলা নেওয়ার জন্য। তবে তারা জানতো না যে এখানে তাদের মধ্যে একটি মিটিং চলছে। দৌড়ে তারা যখন এই জায়গায় চলে যায় তখন আমাদের জিনিয়ান বলে যে বাবা মা তোমাদের কোথাও ভুল হচ্ছে, ওনারা অনেক ভালো আর আমাকে অনেক ভালোবাসেন। এখানে দুই বাবার মধ্যে কিছুটা কম্পিটিশন শুরু হয়ে যায়। লিনিয়ানের বাবা বলতে থাকে আমার ছেলে অনেক ট্যালেন্টেড, ওর অনেক গুণ, ও অনেক কিছুই করতে পারে। এদিকে জিয়াংসুর বাবা বলে আমার মেয়ে কি সব কিছুতে কম যায়, আমার মেয়েও অনেক ভালো, সে অনেক ভালোভাবেই পড়ালেখা করেছে আর দেখো না এখন পর্যন্ত সে অনেক ভালো ভালো জব করেছে। তবে হ্যাঁ আমার মেয়ে এখন একটু অসুস্থ তাই ওর এমন অবস্থা, যখন সে সুস্থ হয়ে যাবে সে খুব ভালোভাবেই সব কিছু হ্যান্ডেল করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি আর সাপোর্ট করি। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা হয়। ডক্টর লিনিয়ানের বাবা তার প্রশংসা করছিল কিন্তু এগুলো সে একদমই হজম করতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল কোথাও না কোথাও তার বাবা তার মিথ্যে প্রশংসা করছে বা তার বাবা তার বিষয়ে এমনভাবে চিন্তা করতো সে এটাও কল্পনাও করতে পারেনি। সিন চলে যায় অতীতে, যখন সে ভালো রেজাল্ট করে তার বাসায় এসে তার মা অনেক খুশি হয়, তবে তার বাবা খুশি হয় না কারণ তার 1 নাম্বার কম ছিল। বলে 100-তে 100 আসেনি কেন, 1 কম এসেছে কেন, তুমি তো ভালোভাবে পড়োই না, কোনো কিছুতেই তোমার মনোযোগ নেই, এইসব লিনিয়ানের মনে হতে থাকে। আর সে মনে মনে ভাবে বাবা কখনোই আমার প্রশংসা করেনি, আজ কেন এত প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ছে।
তখন তার মনে পড়ে হয়তো তার বাবা তার ভিতরে সব কিছু লুকিয়ে রেখেছিল, এখন সব কিছু প্রকাশ করছে। এখানে তাদের মিটিং খুব ভালোভাবে সাকসেসফুল হয়। এখানে সবাই অনেক হাসি খুশিভাবে তাদের লাঞ্চ শেষ করে। দুই ফ্যামিলিরই বিয়েতে রাজি ছিল আর তাদের মধ্যে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। দুইও ফ্যামিলির মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা পূর্ব পরিচিত, অনেক পূর্ব পরিচিত। এখানে আমাদের নায়ক নায়িকা খুশি হয়ে যায়, তারা মনে মনে ভাবে তাদের মিশন সাকসেসফুল, তাদের ফ্যামিলিও রাজি, তারা দুইজনও রাজি। এখন সবচেয়ে বড় টাস্ক ছিল আমাদের নায়িকার জব। আমাদের নায়িকা তার জব নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ সে ক্যান্সার পেশেন্ট, তাকে কি কেউ জব দিবে? দরে দরে ঘুরলেও তো তার জব পাওয়ার চান্সেস একদমই জিরো। এদিকে আমরা ডক্টর লিনিয়ানের মাকে দেখতে পাই, সে অনেক দুশ্চিন্তায় বসেছিল। তার কাছে মনে হচ্ছিল তার না আছে মেয়ে, না আছে ছেলে। মেয়েকে তো সে অনেক আগে হারিয়ে ফেলেছে, এখন ছেলেকেও হারাতে যাচ্ছে। ছেলে তো তার থেকে এমনিতেই দূরে দূরে থাকে, এখন ছেলের বউ আসলে তাকে আলাদা না করে নিয়ে যায়। তখন ডক্টর লিনিয়ান তার মাকে এসে বোঝায়, মা আপনি খুব ভালো করেই দেখেছেন যে জিয়ানসু কেমন, সে খুব ভালো মেয়ে, সে আপনার থেকে আমাকে কখনোই আলাদা করবে না। এখানে বাবাও তার ছেলের প্রতি আজ পর্যন্ত যা অন্যায় করেছিল সব কিছু স্বীকার করে নিয়ে বলে, বাবা আমার ভুল হয়েছে, আমি তোকে সবসময় বুঝতে ভুল করেছি, তুই অনেক ভালো ছিলি, কিন্তু তোকে আমি কখনোই সঠিক মর্যাদা দিইনি। আমরা আমাদের কাজের জন্য তোদেরকে কোনোদিনও মূল্য দিতে পারিনি, এই জন্য তোর বোন মারা গিয়েছে, এখন দেখ তোর অবস্থা কী হয়েছে। হ্যাঁ, তবে আমরা এই বিষয়ে অনেক খুশি যে তুই সাকসেস হয়েছিস। এখন আমাদের নায়িকা কিভাবে জব খুঁজবে এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। জবের জন্য সে দ্বারে দ্বারে ঘুরতে শুরু করে, তবে কেউ তাকে জব দিতে রাজি হয় না, কারণ যেহেতু সে ক্যান্সার পেশেন্ট ছিল, তাকে কিভাবে কেউ জব দিতে পারে। একের পর এক অফিস ঘুরতে ঘুরতে আমাদের নায়িকা ক্লান্ত হয়ে পড়ে, সে কী করবে কিছুই বুঝতে পারে না। বলে আমাকে তো কেউ জবই দিচ্ছে না, এইভাবে যদি সবাই আমাকে রিজেক্ট করে তাহলে আমি কোথায় যাব? কোথাও কি আমার জন্য জব নেই? আমি কি কখনোই জব পাবো না? আমি এত ভালো জব করতাম, কিন্তু আমার জবটাও হারিয়ে ফেললাম এই রোগের জন্য। তবে হ্যাঁ, আমি একজন ভালো মানুষ পেয়েছি, তাই আমি অনেক সুখী। তখন তার মনে পড়ে, আমি তো অনলাইনে সবাইকে ক্যান্সার বিষয়ে মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারি, এইভাবে তো আমার অনেক লাইক, ভিউ আর সাবস্ক্রাইবার হবে, তখন তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, সাথে আমার একটি ভালো কাজও হয়ে যাবে। এই চিন্তা করে সে এইভাবেই কাজ শুরু করে। আজ ছিল 14ই ফেব্রুয়ারি। মনে মনে চিন্তা করতে থাকে যে ডক্টর লিনিয়ানকে আমার সাথে দেখা করবে। তখন ডক্টর লিনিয়ান তাকে কল করে বলে যে এই জায়গায় প্রস্তুত হয়ে চলে আসো। ডক্টর লিনিয়ানকে আমরা দেখতে পাই, সে খুব সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছিল একটি জায়গায়। জিয়ানসু ডক্টর লিনিয়ানের বলা জায়গায় এসে তার জন্য অপেক্ষা করছিল। তখন কিছু লোক তাকে কিছু গিফট দিয়ে যায়। গিফটগুলো সে পাওয়ার পরই ডক্টর লিনিয়ান এখানে চলে আসে, বলে তোমাকে এই গিফটগুলো তো দেওয়া হয়েছে, তা ঠিক আছে, তবে এই গিফটটা আমার পক্ষ থেকে তোমার জন্য। এটা ছিল জিয়ানসুর আঁকা পিকচার। তখন সে বলে যে আমি স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করি, স্কুল লাইফে বুলি করা একটি ছেলেকে তুমি সেভ করেছিলে, আর ওই ছেলেটি হচ্ছি আমি, ডক্টর লিনিয়ান। তোমাকে আমি অনেক পছন্দ করি ওই দিন থেকেই, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, প্রথম কথা হয়েছিল। তবে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু কখনোই চিন্তা করতে পারিনি যে তোমাকে আমি এইভাবে খুঁজে পাবো। এখানে আমাদের নায়িকা অনেক ইমোশনাল হয়ে বলে, তার মানে তুমি ওই ছেলে যাকে আমি সেভ করেছিলাম? আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে ওই দিন থেকেই পছন্দ করতে শুরু করবে। আসলে এই ঘটনাটা শুনে আমার অনেক ভালো লাগছিল। তারা কিভাবে সম্ভব ভাই, এত বছর পর দেখা হয়ে যায়, আবার তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কও তৈরি হয়ে যায়। ভাই, আমাদের কপালে কি শুধু ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছুই নেই? আমাদের কপালে এমন ভালোবাসা কেন থাকে না? সব ভালোবাসা ড্রামা আর মুভিগুলোতেই থাকে, আর বাস্তব লাইফে তো কিছুই থাকে না। এখানে আমরা দেখতে পাই যে খুব সুন্দর করে আমাদের ডক্টর লিনিয়ান জিয়ানসুকে বিয়ের জন্য প্রপোজ করে, জিয়ানসুও রাজি হয়ে যায়, আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।